দিয়ে নম। আজকে সুলতানি যুগেরই একটা রাজবংশ নিয়ে আলোচনা হবে, যেটা হলো তুঘলক রাজবংশ। এর আগে হচ্ছে যে আইবক, কুতুবুদ্দিন আইবক, দাস বংশ, খিলজি, এরপর হচ্ছে যে তুঘলক। তোমরা আগের ভিডিওগুলো দেখবে, তারপর হচ্ছে যে এই ভিডিও দেখবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো যদি কিছু ডাউট থাকে। চলো শুরু করা যাক। ঠিক আছে, তো এই রাজবংশটা হচ্ছে যে মানে যতগুলো রাজবংশ বলো বা সুলতানি বংশ বলো, পাঁচটা, ওই পাঁচটার মধ্যে এটাই হচ্ছে যে সব থেকে লেন্দি। ঠিক আছে, সব থেকে হচ্ছে যে দীর্ঘস্থায়ী হচ্ছে যে সাম্রাজ্য ছিল 1320 থেকে 1413, মানে প্রায় 94 বছর হচ্ছে যে শাসন করেছিল আর কি এরা। এর এই যুগটা হচ্ছে যে মানে এখনকার ভারতের অনেক কিছু হচ্ছে যে এই সময়ে দেখা গেছিলো আর কি। আর এই সময় হচ্ছে যে ভুলভাল ডিসিশন কিছু নিয়েছিল। তাহলে এই রাজবংশের মধ্যেই আর কি বা সুলতানি বংশের মধ্যে হচ্ছে যে পাগলা রাজাকে আমরা দেখতে পাই, তাই তো? হ্যাঁ। কি নাম পাগলা রাজার? মোহাম্মদ বিন তুগলক। হ্যাঁ, মোহাম্মদ বিন তুগলক। তাহলে সেই সবগুলোর কথা পড়বো আর কি। তাহলে প্রতিষ্ঠাতা যে কোনো ইয়েতেই রাজবংশ বা সুলতানি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে যে গিয়াসুদ্দিন। এটা তুগলক ইয়েটা বংশের হচ্ছে প্রতিষ্ঠাতা গিয়াসুদ্দিন তুগলক। ঠিক আছে, গিয়াসউদ্দিন বললে আরেকজনের নাম পড়িয়েছিলাম, কি ছিল? গিয়াসউদ্দিন, গিয়াস উদ্দিন বলে একজনের নাম পড়িয়েছিলাম, মনে পড়ে? গিয়াস উদ্দিন, তার টাইটেলটা আলাদা ছিল। তার টাইটেল ছিল গিয়াস উদ্দিন বলবন। ঠিক আছে, হ্যাঁ। কোন রাজবংশের ছিল গিয়াস উদ্দিন বলবন? দাস বংশের, তাই তো? যে ছিল হচ্ছে যে একজন চালিসা। হ্যাঁ। চালিসার হচ্ছে যে একজন সদস্য ছিল। হুম। চালিসা বা চল্লিশা। হুম। ঠিক আছে, লিসা এর হচ্ছে হুম। যে একজন সদস্য ছিল। তাহলে চালিসা হচ্ছে কে প্রতিষ্ঠিত হুম। করেছিল, কে প্রতিষ্ঠা করেছিল? চালিসা ইলতুৎমিশ করেছিল। ইলতুৎমিশ। ঠিক আছে, হুম। ইলতুৎমিশ। হুম। ইলতুৎমিশ হচ্ছে যে চালিসার প্রতিষ্ঠা করেছিল। এই চালিসারই একজন হচ্ছে যে সদস্য ছিল হুম। গিয়াসউদ্দিন বলবন। সে হচ্ছে যে হুম। দাসবংশের, মানে দাসবংশের সবাই আর কি। প্রথমে হচ্ছে যে কুতুবুদ্দিন আইবক, তারপরে ইলতুৎমিশ। কুতুবুদ্দিন আইবকের হচ্ছে যে ইলতুৎমিশ। জামাই, তারপর হচ্ছে যে ইলতুৎমিশের পরে কে ইয়ে হয়েছিল, তারপর অনেকে ইয়ে হয়েছিল, কিন্তু তার মধ্যে হচ্ছে যে রাজিয়া সুলতানা, যে হচ্ছে যে প্রথম আর একমাত্র হচ্ছে হুম। যে মহিলা আর কি সুলতানদের মধ্যে। হুম। তারপরে হচ্ছে যে এসছিল হুম। গিয়াসউদ্দিন বলবন, মানে যেগুলো হচ্ছে বিখ্যাত নাম। এর মাঝখানে ছোটোখাটো আছে আর কি, কিন্তু তারপরে হচ্ছে যে গিয়াসউদ্দিন বলবন। এই হুম। 40 থেকে হচ্ছে যে এর উদ্ভব হয়েছিল। আর এই হচ্ছে যে যখন সুলতান হলো তখন হচ্ছে যে চালিসাকে ধ্বংস করে দেয়, তাই তো? তাহলে এগুলো আমাদেরকে একটু হুম। পড়াশোনা করতে হবে। এগুলো মানে একটা একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। ঠিক আছে, বা এরকমভাবে আমরা যদি পড়ি তাহলে হচ্ছে যে আমাদের সবগুলো মনে থাকবে। তাহলে গিয়াসউদ্দিন তুগলক হচ্ছে প্রতিষ্ঠাতা। গাজী, ঠিক আছে, গাজী হচ্ছে যে উপাধি, যেটা হচ্ছে যে কাফেরদের দমনকারী। কাফের কাদেরকে বলা হয়? কাফের কাদেরকে বলা হয়? যারা হচ্ছে যে মানে ইসলাম ধর্মাবলম্বী বাদ দিয়ে যেসব মানুষ আছে তাদেরকে কাফের বলা হয়। অ্যাকচুয়ালি ইসলাম ধর্ম যারা নেয়নি, ঠিক আছে, বা ধর্মমত যারা পালন করেনি, তাদেরকে হচ্ছে যে কাফের বলা হয়। ঠিক আছে, তারপরে এখানে ছোট্ট করে মানে ওই টিকা টাইপের বা ইয়ে করে দেওয়া আছে, যেমন হচ্ছে যে
তার শ্রেষ্ঠ অর্জনের মধ্যে হচ্ছে যে প্রথম খাল নির্মাণ করেছিলেন, আর তার সাথে হচ্ছে উন্নত ডাক ব্যবস্থা। আমরা যেটা ডাক ব্যবস্থা দেখি সেটা এই সময়ের আর কি। ঠিক আছে, তারপরে তো ইংরেজরা আসার পরে ডাক ব্যবস্থাকে আরও উন্নত করেছিল, দিয়ে এখন তো প্রায় ডাক ব্যবস্থার অনেক অংশ হচ্ছে যে প্রায় শেষের পথে আর কি। যেটা টেলিগ্রাম আমরা বলি, এখন টেলিগ্রাম অ্যাপ দেখতে পাই, কিন্তু টেলিগ্রাম বলে একটা ডাকের একটা ভাগ ছিল, যেগুলো খুব দ্রুততার সাথে যখন কোনো চিঠি আদান প্রদান করতে হতো টেলিগ্রামের সাহায্য নেওয়া হতো, তাই তো? এখন সেটা উঠে গেছে। হ্যাঁ। তারপর হচ্ছে যে তার মৃত্যু হয়েছিল, রহস্যময় মৃত্যু, কাঠের একটা প্রাসাদ করা হয়েছিল, সেটা হচ্ছে যে ধসে পড়ে গেছিলো আর কি, যেমন তারাতলায় যেরকম ঘটনাটা হয়েছে ওরকম আর কি। বোঝা গেছে? হুম। হ্যাঁ। তারপর হচ্ছে যে মোহাম্মদ বিন তুগলক, তাকে হচ্ছে যে কি বলা হচ্ছে, পাগলা রাজা বা পাগল সুলতান আর কি। ঠিক আছে, বা হচ্ছে যে একদিক থেকে পাগল সুলতান বলা হচ্ছে, আর একদিকে ওই যুগের এরিস্টটল বলা হচ্ছে। এরিস্টটল একজন হচ্ছে যে খুব বিখ্যাত হচ্ছে যে নীতিকার হিসাবে আর কি। ঠিক আছে, মানে হচ্ছে যে যে যেমন ভাবে হচ্ছে মোহাম্মদ তুগলককে দেখেছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে যে পাগল সুলতান বা এরিস্টটল, এগুলো তো পরবর্তীকালে ইতিহাসবিদরা হচ্ছে যে ওই রাজার নামকরণ করেছিল তার কীর্তিকলাপ দেখে, তাই তো? তারপর হচ্ছে যে সর্বোচ্চ শিক্ষিত মোহাম্মদ বিন তুগলক হচ্ছে যে সবথেকে বেশি শিক্ষিত ছিল। কৃষি বিভাগ একটা তৈরি করেছিল, যেটার নাম হচ্ছে যে দেওয়ানি কহি। ঠিক আছে, হ্যাঁ। সময়ের চেয়ে এগিয়ে থাকা নীতি ও বাস্তবায়নে ব্যর্থতা, মানে তার নীতিগুলো হচ্ছে যে ভালো করে নিত, পরবর্তীকালে আমরা পড়বো আর কি কী কী নীতি নিত, কিন্তু সময়টা হচ্ছে যে তার লাকটা খারাপ ছিল আর কি। ঠিক আছে, লাকটা খারাপ ছিল, আর তার হচ্ছে যে লোকজন, তার আশেপাশের যে লোকজন ছিল তারাও অতটা তাকে সাপোর্ট করেনি আর কি। এই জন্য হচ্ছে যে তার নীতিগুলো, যতগুলো বড় বড় নীতি গ্রহণ করেছিল সবগুলোই হচ্ছে যে ব্যর্থ হয়েছিল আর কি। তারপরে মোহাম্মদ বিন তুগলকের পরে হচ্ছে যে বিখ্যাত ছিল সুলতান ছিল, সেটা হচ্ছে যে ফিরোজ শাহ তুগলক। তাহলে আমরা এই তিনজনের নামেই পড়বো আর কি, তিনজনের কাজগুলো পড়বো, যেটা হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক আর ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, একে কি বলা হচ্ছে, সুলতানি যুগের আকবর বলা হচ্ছে। আকবর হচ্ছে যে, আকবর কথাটা শুনবে কোন বংশে শুনবে, কোন সাম্রাজ্যে? আকবর কোথায় শুনবে আকবরের কথাটা? যখন হচ্ছে যে মোগল সাম্রাজ্য আমরা পড়ব, মোগল সাম্রাজ্য পড়ব, তখন হচ্ছে যে আকবরের নাম বা আকবরের কাজ হচ্ছে যে আমরা পড়ব। বোঝা গেছে? হুম। একটু তোমরা রেসপন্স করবে, কারণ হচ্ছে যে নেটওয়ার্ক আজকে খুব একটা ভালো নেই, আমি বুঝতে পারবো না। বিশাল বিশাল জনকল্যাণমূলক রাষ্ট্র ও সেচ ব্যবস্থা, খাল নির্মাণটা হচ্ছে যে প্রথম শুরু করেছিল গিয়াসউদ্দিন তুগলক, কিন্তু সেচ ব্যবস্থা হচ্ছে যে উন্নত করেছিল সেটা হচ্ছে যে ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, খাল নির্মাণ মানে এখন এই ক্যানেল যে সিস্টেমটা আছে আমরা দেখতে পাই, ক্যানাল, ওই ক্যানালটা হচ্ছে নির্মাণ প্রথম শুরু করেছিল গিয়াসউদ্দিন তুগলক। ঠিক আছে, এইগুলোই জাস্ট। এরপর হচ্ছে যে এদের সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে জানব। দেখো, গিয়াসউদ্দিন তুগলক যে সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর, মানে হচ্ছে যে প্রতিষ্ঠাতা হচ্ছে যে গিয়াসউদ্দিন তুগলক ছিল, তুগলক বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, খুসরু খান, খিলজি বংশের যে রাজা ছিল, শেষ শাসক আর কি, খুসরু খান, একে হচ্ছে যে পরাজিত করে হচ্ছে যে সিংহাসনে গিয়াসউদ্দিন তুগলক বসে। দিয়ে তখন থেকে হচ্ছে যে তুগলক সাম্রাজ্যের সূত্রপাত বা সূচনা হয়। তার আগে কি ছিল গিয়াসউদ্দিন তুগলক? না উত্তর পশ্চিমের সীমান্তের গভর্নর, এগুলো অতটা জানার দরকার নেই। ওই যেটা হচ্ছে যে খিলজি রাজবংশ ছিল, তাদের হচ্ছে যে শেষের দিকে, মানে হচ্ছে যে সেই রাজারা হচ্ছে যে অতটা যোগ্য ছিল না, অযোগ্য শাসক ছিল, ওই জন্য হচ্ছে যে লাস্টের দিকে হচ্ছে যে রাজকোষ প্রায় শূন্য হয়ে যায়। তার জন্য গিয়াসউদ্দিন তুগলকের, মানে হচ্ছে যে যেটা যা টাকা পয়সা ছিল রাজকোষে, ওই খিলজি বংশের লাস্টের দিকে যে রাজারা, ওরা হচ্ছে উড়িয়ে দিয়েছিল। বোঝা গেছে? হ্যাঁ। তাহলে হচ্ছে যে
প্রথম কাজ হচ্ছে যে গিয়াসুদ্দিন তুগলকের ছিল যে রাজকোষটাকে ঠিকঠাক মেনটেন করা। টাকা পয়সা যদি না থাকে একটা রাজ্যে তাহলে রাজ্য চলবে কী করে, তাহলে রাজকোষ শূন্য হয়ে গেছিলো। তাহলে তার প্রথম কাজ ছিল সবাইকে নিয়ে হচ্ছে যে চলা আর কি। তার জন্য উলেমা আর হচ্ছে আমির, আমির মানে হচ্ছে যে ধনী ব্যক্তি, ঠিক আছে, আর উলেমা মানে হচ্ছে যারা ধর্মপ্রচারক, ঠিক আছে, তাদের সাথে হচ্ছে যে ভালো সম্পর্ক রাখা, ঠিক আছে। কারণ হচ্ছে যে আমিরদের কাছ থেকে কী পাওয়া যাবে, টাকা পয়সা পাওয়া যাবে, আর উলেমাদের কাছ থেকে হচ্ছে যে মানুষের জনসমর্থন পাওয়া যাবে, তাই তো। ধর্মপ্রচারক যারা হয় তারা হচ্ছে যে যেরকমভাবে বলে সেরকম সরকার চলে, বা তারা হচ্ছে যে সরকার চালানোর পিছনে কিছুটা ভূমিকা থাকে তাদের, ঠিক আছে। ধর্মীয় নীতির ক্ষেত্রে ছিল হচ্ছে যে মধ্যপন্থী, ঠিক আছে, মডারেট, যেটা হচ্ছে যে মুসলিমদের প্রতি উদার ছিল আর হিন্দুদের প্রতি কঠোর ছিল। মানে হিন্দুদেরকে এরকমভাবে করা হয়েছিল যাতে হচ্ছে যে খুব বেশি বাড়তেও না পারে আর একদম হচ্ছে যে খুব গরিবও না হয় আর কি, চাষবাসটা করতে পারে, এইটাই হচ্ছে যে তার নীতি ছিল আর কি। বোঝা গেছে? এখানে খুব একটা কিছু ইয়ে নেই, এমনি জাস্ট এর সম্বন্ধে একটু জানা। এবারে ম্যান যেগুলো আছে ওই ডাক ব্যবস্থা যে শুরু করেছিল, যেটা বলছে প্রতি 3-4 মাইল, ঠিক আছে। 1 মাইল সমান কত কিলোমিটার হয় জানা আছে? 1 মাইল, মাইনে জানা নেই, হুম, মিটারে জানা আছে। 1 মাইল সমান, এটা জেনে রাখবে 1 পয়েন্ট, হ্যাঁ, 1 কিলো 1 কিলোমিটার কত হয়? 1 কিলোমিটার। না, 1 কিলোমিটার নয়, 1.6 আর কি, এটা অ্যাপ্রক্স, ঠিক আছে, 1.6 কিলোমিটার। যদি তোমরা মানে পরবর্তী, 1600, হ্যাঁ, তাহলে 1600 হচ্ছে। হুম, মানে হুম, 1600 1600 মিটার, মিটার। 1600 মিটার আর কি। 200 মিটার। ওটা হচ্ছে যে অ্যাপ্রক্স বললাম আর কি, এর হ্যাঁ, মধ্যে আরও ওই কী বলা যায় 1600 সামথিং আছে আর কি। তাহলে অ্যাপ্রক্স হচ্ছে যে 1600 মিটার বা 1 কিলোমিটার, ঠিক আছে, এটা অ্যাপ্রক্স প্রায় আর কি। 1.6 কিলোমিটার হবে তাহলে। হ্যাঁ, ওটা তো বললাম তো, হ্যাঁ, ওইটা ওয়ান তো 1.6 কিলোমিটার বললাম, হ্যাঁ, বা হচ্ছে যে 1600 মিটার যেটা তুমি বলছিলে, ঠিক আছে। হ্যাঁ, 1 কিলোমিটার কত মিটারে হয়? 1 1 কিলোমিটার, কিলোমিটার হচ্ছে 1000, হ্যাঁ, 1000 মিটার। 1000 মিটার, ঠিক আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে যে পরবর্তী কী ছিল, তো ডাক ব্যবস্থা হচ্ছে যে উন্নত করেছিল, আর তার সাথে হচ্ছে যে কৃষি সংস্কার করেছিল, মানে হচ্ছে যে কিছু ট্যাক্স চাপিয়েছিল আর কি, যেটা রাজস্ব বৃদ্ধি একেবারে 1/10 বা 1/11 অংশের বেশি নয়, কৃষকদের উপর চাপ কমানো, ঠিক আছে। এগুলো অতটা জানার দরকার নেই, ডাক ব্যবস্থাটা ভালো করে মনে রাখবে। আর প্রথম হচ্ছে যে খাল খনন করেছিল, মানে হচ্ছে যে ক্যানাল যে সিস্টেমটা ওটা তৈরি করেছিল আর কি গিয়াসুদ্দিন তুগলক। আর হচ্ছে যে তুগলক বংশের হচ্ছে যে প্রতিষ্ঠাতা হচ্ছে যে গিয়াসুদ্দিন তুগলক। বোঝা গেছে? হ্যাঁ। যেগুলো হচ্ছে যে মানে এক্সামের দিক থেকে একটু গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো আমরা জানবো। হুম, যেটা হচ্ছে যে মারা গেছিল আর কি। তো এ হচ্ছে যে বাংলা, এখনকার যে বাংলা আর কি, বাংলাদেশ, বাংলা মানে ওয়েস্ট বেঙ্গল আর কি, এইসব জায়গা হচ্ছে জয় করে সে হচ্ছে যে দিল্লি যাচ্ছিল, ঠিক আছে, গিয়াসুদ্দিন তুগলক। তার ছেলে জোনা খান, নামটা ভালো করে মনে রাখবে, জোনা খানেই হচ্ছে যে পরবর্তীকালে মোহাম্মদ বিন তুগলক হয়েছিল। এটা হচ্ছে যে পরীক্ষায় খুব জিজ্ঞেস করে, মোহাম্মদ বিন তুগলকের হচ্ছে ডাকনাম কী ছিল, বা না ডাকনাম নয়, আসল নাম কী ছিল, আর হচ্ছে যে জোনা খান নামে কাকে অভিহিত করা হয় আর কি, বা কাকে বলা হয় হচ্ছে যে জোনা খান। বোঝা গেছে? তাহলে হচ্ছে যে মোহাম্মদ বিন তুগলক হচ্ছে যে যে পাগল সুলতান আর কি, সে হচ্ছে যে তার ছেলে ছিল আর কি গিয়াসুদ্দিন তুগলকের। তাহলে হচ্ছে যে জোনা খান হচ্ছে যে ওর বাবাকে ওয়েলকাম করার জন্য, স্বাগত জানাতে হচ্ছে যে দিল্লির কাছে একটা রাজকীয় কাঠের প্রাসাদ নির্মাণ করেন, ঠিক আছে। দিয়ে প্রাসাদটি হচ্ছে ভেঙে পড়ে এবং গিয়াসুদ্দিন চাপা পড়ে মারা যান। এইটা হচ্ছে যে বিভিন্ন অ্যাঙ্গেল আছে যে তার বাবাকে মারার জন্য হচ্ছে যে ওই
কাঠের যে প্রাসাদটা আছে, কাঠের ঘরটা আছে, সেটা হচ্ছে যে তৈরি করেছিল, এটা অনেকে বলে। বোঝা গেছে? হুম। তাহলে মোহাম্মদ বিন তুগলক হচ্ছে যে তার মানে গিয়াসউদ্দিন তুগলককে মারার জন্য হচ্ছে যে এই কাঠের প্রাসাদটা তৈরি করেছিল। ঠিক আছে, এইখানে একটা কোটেশন আছে, দিল্লি আভি দূর হ্যায়। ঠিক আছে, যেরকম তোমরা একটা শুনেছো যে কি শুনেছো না, দিল্লি চলো। ঠিক হুম। আছে, কে বলেছিলেন হুম। দিল্লি চলো? এটা মহাত্মা গান্ধী। মহাত্মা মহাত্মা গান্ধী কি গান্ধী। করে বলেছিলেন? এটা আমাদের নেতাজি হ্যাঁ, উনিই সুভাষ, তো বলেছেন। না, এটা নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন। ঠিক আছে, যখন হচ্ছে না, যে নেতাজি কি বলেছিলেন যে তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। ওটা তো বলেছিলেন, তার সাথে দিল্লি চলেও বলেছিলেন। হ্যাঁ, এটাও বলে। ঠিক আছে, এটা হচ্ছে যে তোমার কখন বলেছিলেন না, হচ্ছে যে ওই কি বলে যে যখন হচ্ছে আজাদিন ফৌজকে ওই সিঙ্গাপুর থেকে নিয়ে আসছিলেন, তখন হচ্ছে যে তাদের লক্ষ্য ছিল যে দিল্লি ইয়ে করতে হবে, দখল করতে হবে, ইংরেজ দিককে হারানোর জন্য দিল্লি দখল করতে হবে। তার জন্য এটা বলেছিলেন যে দিল্লি চলো। মহাত্মা গান্ধী অনেক কিছু বলেছিলেন, তার মধ্যে হচ্ছে ডু অর ডাই, করো অথবা মরো। ঠিক আছে, করেঙ্গে ইয়া মরেঙ্গে। হুম। বোঝা গেছে? হুম। দেখো, এখানে একটা সুফি সাধক ছিল, ঠিক আছে, নিজামুদ্দিন আউলিয়া, নামটা একবার বলেছিলাম আগে মনে হয়। নিজামুদ্দিন আউলিয়া, তার সাথে হচ্ছে যে এই গিয়াসউদ্দিন তুগলকের হচ্ছে যে ভালো ব্যবহার ছিল না আর কি, খারাপ সম্পর্ক ছিল। তার জন্য সুলতান তাকে হচ্ছে যে দিল্লি ছাড়তে বললে আউলিয়া এই বিখ্যাত উক্তিটি করেছিলেন, দিল্লি আবি দূরে। সুলতান আর জীবিত দিল্লি পৌঁছাতে পারেননি। ঠিক আছে, দিল্লির আগেই হচ্ছে যে ওই রাজপ্রাসাদ মানে ওই প্রাসাদটা, কাঠের প্রাসাদটা তৈরি করা হয়েছিল, সেটা হচ্ছে যে ভেঙে চাপা হুম। পড়ে হচ্ছে যে সুলতান গিয়াসউদ্দিন তুগলক মারা গেছিল। ঠিক আছে, হুম। হুম। এই হচ্ছে যে পুরো ঘটনা। তাহলে এর মধ্যে হচ্ছে যে একটি দু তিনটা ঘটনা মনে রাখতে হবে, ওই যেটা প্রথম সেকেন্ড পেজে যেটা দেখালাম ওইগুলো মনে রাখতে হবে। এইখানে হচ্ছে যে জোনা খান কার নাম, ডাক নাম বা আসল নাম ছিল, ডাক নাম নয়, আসল নাম ছিল হচ্ছে যে মোহাম্মদ বিন তুগলকের। বোঝা গেছে? হুম। হুম। তারপরে আসছে যে মোহাম্মদ বিন তুগলক, যেটা কি বলা হচ্ছে, প্রকৃত নাম হচ্ছে যে জোনা খান। টাইটেলটা বলা হচ্ছে পাগল সুলতান নাকি ভুল সময়ের জিনিয়াস। ঠিক আছে, দেখো এর কিছু কিছু কাণ্ড কারখানা পড়বো আমরা, তাহলে বুঝতে পারবো যে কিছু কিছু জিনিসগুলো সে ভুল করেছিল, আর কিছু কিছু জিনিস হচ্ছে যে তার সময়ের আর কি, যে সময়ে সে সিদ্ধান্তটা নিয়েছিল সেটার হচ্ছে যে ভুল হয়েছিল আর কি। দেখো, একটা জিনিস হচ্ছে যে গরিব মানুষকে উপকার করা ঠিক আছে, কিন্তু যদি গরমকালে মানে উপকার করা বলতে হচ্ছে যে কারো কিছু নেই, তাকে হচ্ছে যে কি বলে যে ব্ল্যাঙ্কেট দেওয়া হলো, ঠিক আছে, এইটা হচ্ছে যে গরিবকে হেল্প করা। কিন্তু যদি ওটা গ্রীষ্মকালে দেওয়া হয়, তাহলে কি ওটার কোনো মানে ইয়ে থাকবে কি, কি বলে যে মহত্ব না। কিছু থাকবে কি? সেই রকম হচ্ছে যে জিনিসটা হয়েছিল, যে টাইমিংটা হচ্ছে যে ভুল ছিল। ঠিক আছে, দেখো এলফিনস্টিন বলে একজন ইয়ে ছিল ইতিহাসবিদ, সে বলেছিল তার মধ্যে পাগলপনের কিছু অংশ ছিল। ঠিক আছে, বিদ্যার দিক থেকে হচ্ছে দর্শন, হুম। জ্যোতিষশাস্ত্র, গণিত ও পদার্থবিজ্ঞানে পারদর্শী, মানে যত সুলতান এসছে আর কি, সুলতানি যুগ পুরোটা যখন আমরা দেখব, তার মধ্যে হচ্ছে সব থেকে হচ্ছে যে কি বলে তোমার হচ্ছে যে জ্ঞানী ব্যক্তি বা হচ্ছে যে শিক্ষিত ব্যক্তি ছিল হচ্ছে যে মোহাম্মদ বিন তুগলক। বোঝা গেছে? আরও আমরা অনেক হুম। সুলতান দেখব, অলরেডি আমরা অনেকগুলোকে দেখেছি। ঠিক আছে, মোটামুটি 4-2-6টা আমরা এখনো পর্যন্ত দেখেছি, তাই তো? হুম। কুতুবুদ্দিন আইবক, মানে ম্যান ম্যান যেগুলো আর কি, কুতুবুদ্দিন আইবক, তারপরে হচ্ছে যে তোমার ইলতুতমিশ, সুলতানা ইলতুৎমিশ। রাজিয়া, গিয়াসউদ্দিন বলবন, তারপরে হচ্ছে হুম। খলজি। একটা খলজি বংশ। ঠিক আছে,
হুম জালালউদ্দিন খলজি আর হচ্ছে যে হুম আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন ঠিক খিলজি। আছে, জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি। তারপরে আমরা দেখলাম যে গিয়াসউদ্দিন তুগলক। তারপরে আসছে হুম মোহাম্মদ বিন তুগলক। আমরা আরও মোহাম্মদ বিন অনেকগুলো এরকম তুগলক। দেখব। ঠিক আছে, আরও মোটামুটি 5-6টা মানে সুলতানকে আমরা দেখব আর কি। বোঝা গেছে? হুম তাহলে ধর্মীয় নীতি ছিল ধর্মনিরপেক্ষ। ঠিক আছে, এ হচ্ছে যে ধর্মনিরপেক্ষ ছিল। হিন্দুদের হোলি উৎসব, ঠিক আছে, দোল যেটা আমাদের, সেই উৎসবও হচ্ছে যে অংশ নেওয়া হচ্ছে যে প্রথম সুলতান। ঠিক আছে, তার দরবারে জৈন মুনি জিন প্রভাসুরি থাকতেন। ঠিক আছে, তার মানে হচ্ছে যে সে এই যে মোহাম্মদ বিন তুগলক হচ্ছে যে সবাইকে মানে সমান হচ্ছে যে ইয়ে দিতেন আর কি, সম্মান দিতেন আর কি। ঠিক আছে, হুম হিন্দু হোক আর জৈন হোক, এই এই দেখে বোঝা যাচ্ছে। এইটা ভালো করে মনে রাখবে, এইটা আসে বিদেশি অতিথি মোরক্কো। এইখানে 3-4টে জিনিস মানে জানার আছে আর কি, মুখস্থ করার আছে। একটা হচ্ছে যে মোরক্কোর পর্যটক, তারপর হচ্ছে ইবন বতুতা। হুম ঠিক আছে, তাহলে একটা হলো মোরক্কোর হুম পর্যটক, একটা হচ্ছে ইবন বতুতা, একটা হচ্ছে যে মোহাম্মদ বিন তুগলক তার সময় এসেছিল, আরেকটা হচ্ছে যে ইবন বতুতার লেখা হচ্ছে যে বই হচ্ছে রিহালা। ঠিক আছে, ইংলিশে হুম এরকম লেখা হয় আর কি, রিহালা। ঠিক আছে, তাহলে হচ্ছে যে ইবন বতুতা হচ্ছে যে মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিল, মোরক্কো থেকে এসেছিল, আর তার লেখা বই হচ্ছে যে রিহালা। হুম বোঝা গেছে? হুম তাহলে এখান থেকে জোনা খান আর এই কে এসছিল তার সময়ে, সেইটা হচ্ছে যে ইম্পর্ট্যান্ট, কোথার থেকে এসছিল। দেখো কিছু কিছু জিনিসগুলো হচ্ছে যে সে হচ্ছে যে তার মানে প্রজেক্টগুলো হচ্ছে যে ব্যর্থ হয়ে যায়। তাহলে প্রথম হচ্ছে যে যেটার জন্য সবাই জানে, সেটা হচ্ছে রাজধানী চেঞ্জ করা। ঠিক আছে, সুলতানি যুগে হুম রাজধানী ছিল দিল্লিতে। কুতুবুদ্দিন হচ্ছে যে কুতুবুদ্দিন আইবক যখন হচ্ছে যে সুলতান ছিল, তখন হচ্ছে তার রাজধানী ছিল লাহোরে। ঠিক আছে, আমরা হুম পড়েছিলাম যখন দাস বংশ হুম শুরু হয়েছিল, কুতুবুদ্দিন আইবক হচ্ছে যে প্রথম দাস বংশের হচ্ছে যে প্রথম সুলতান ছিল, বা সুলতানি যুগের হচ্ছে প্রথম সুলতান ছিল। সে তার রাজধানী ছিল হচ্ছে যে লাহোরে। হুম ঠিক আছে, লাহোরটা কোথায় এখন? লাহোর পাকিস্তানে। পাকিস্তানে। তাহলে হচ্ছে যে হুম তার রাজধানী লাহোরে ছিল। পরবর্তীকালে ইলতুৎমিশ যখন সুলতান হলো, তখন হচ্ছে যে রাজধানীটাকে নিয়ে এসেছিল দিল্লিতে। আর এতদিন পর্যন্ত হুম মানে দাস বংশ পেরিয়ে গেল, খিলজি বংশ পেরিয়ে গেল, এতদিন পর্যন্ত দিল্লিতে রাজধানী ছিল। বা ওই তুঘলক বংশের হচ্ছে যে গিয়াসউদ্দিন তুঘলকও চলে গেল। এর হুম মাথায় চাপলো যে পুরো ভারতটাকে যখন দেখা হচ্ছে, তখন হচ্ছে যে এই দেবগিরি বা দৌলতাবাদ, দেবগিরি অ্যাকচুয়ালি নাম ছিল, এখনও দেবগিরি আছে, যেটা হচ্ছে যে মহারাষ্ট্রে আছে। ঠিক আছে, দেবগিরিটা হচ্ছে যে হুম মহারাষ্ট্রে। তো এই দেবগিরি হচ্ছে যে একটা মিডিল মতো পোর্শনে পড়ছে আর কি ভারতের। তাহলে হচ্ছে যে এই হুম জায়গায় যদি রাজধানী স্থানান্তরিত করা যায়, তাহলে এখান থেকে হচ্ছে যে পুরো ভারতবর্ষকে কন্ট্রোল করা যাবে। মানে হুম এইদিকে হচ্ছে যে পশ্চিম দিকে আমাদের পাকিস্তানের যে অংশ আছে, সেটাও তো তখন ভারতের মধ্যে ছিল। তাহলে হুম এইগুলো হচ্ছে যে ভালো রকমভাবে কন্ট্রোল করা যাবে, যেমন পূর্ব দিকে করা যাবে, যেমন পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, সব দিকে হচ্ছে যে ভালো রকমভাবে কন্ট্রোল করা হবে। দিল্লিটা কী হচ্ছে, দিল্লিটা একবারে নর্থ সাইডে হয়ে যাচ্ছে, মিডিল, মানে হুম এখান থেকে হচ্ছে যে একবারে সাউথের দিক, দক্ষিণ ভারতের দিকটা হচ্ছে অনেকটা দূরত্ব হয়ে যাচ্ছে। তার ভাবনাটা হুম ঠিক ছিল, ঠিক আছে, কিন্তু তার ইমপ্লিমেন্টেশন মানে কার্যকরিতা হচ্ছে যে খারাপ ছিল আর কি। হুম কী বলা হচ্ছে তাহলে, রাজধানী হচ্ছে দেবগিরি, যেটার নাম পাল্টে করেছিল হচ্ছে দৌলতাবাদ। হুম ঠিক আছে, বলছে রাজধানী দেবগিরিতে নিলে উত্তর ও দক্ষিণ উভয় দিক নিয়ন্ত্রণ করা সহজ হবে, এটা ধারণা ছিল। ভুল পদক্ষেপ কি নিয়েছিল, যে রাজধানীটাই স্থানান্তরিত করেনি, শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের নয়, দিল্লির সাধারণ জনগণকেও জোর করে স্থানান্তরিত করা হয়েছিল। তাহলে এই দিল্লিতে যত যা মানুষজন ছিল, শুধুমাত্র সরকারি দপ্তরগুলোই নিয়ে যায়নি, বা সরকারি যারা কর্মচারী ছিল আর কি সেই সময়ে, তাদেরকে নিয়ে যায়নি, যত জনগণ ছিল আর কি দিল্লিতে যারা যারা বাস করতো, সবাইকে হচ্ছে যে এখানে তোমার দৌলতাবাদে নিয়ে গেছিলো। হুম এবারে
কেসটা হচ্ছে যে ওই যে সবাইকে নিয়ে গেছে, তাহলে তার মধ্যে বয়স্ক ছিল, বাচ্চা ছিল, তারা হচ্ছে যে অনেকেই, এবার আমাদের এখানে আমরা কোনো একটা জায়গায় বসবাস করছি, আমরা হচ্ছে চাই কি যে এই জায়গার থেকে আমাদেরকে অন্য কোনো জায়গায় নিয়ে চলে যাক। তাহলে অনেকে হচ্ছে যে এই জিনিসটাকে হচ্ছে যে ভালো চোখে দেখেনি আর কি, অনেক প্রতিবাদও হুম করেছিল অনেকে, কিন্তু এই মোহাম্মদ বিন তুগলক কারো কথা শুনেনি, সবাইকে বলেছিল যে নিয়ে যেতে হবে, যাতে হচ্ছে যে ওই জায়গাটা ডেভেলপ হয় আর কি, ওখানে লোকজন থাকে, এরকম একটা চিন্তা ভাবনা হুম করেছিল। কিন্তু ঘটনা হচ্ছে যে কেউ, অনেকে যেতে চায়নি ভিটামাটি ছেড়ে, মানে যেটা বলা হচ্ছে আর কি। আর যারা হচ্ছে যে তাও জোর করে যখন নিয়ে যাওয়া হয়েছিল, যে দিল্লির থেকে এই দেবগিরি বা দৌলতাবাদ হচ্ছে যে দূরত্ব অনেকটাই, এখনকার দিনের মতো নয় যে, এখনকার দিনেও প্রায় একদিন মানে ট্রেনে করে গেলেও একদিনের উপর লেগে যাবে আর কি, মানে 24 ঘন্টা লেগে যাবে। তখনকার দিনে ভাবো এত উন্নত যোগাযোগ ছিল না, হয়তো কয়েক মাস লেগে গেছিলো আর কি এখান থেকে দিল্লির থেকে দেবগিরি বা দৌলতাবাদ পৌঁছাতে। সেই সময় হচ্ছে যে এই রাস্তায় হচ্ছে যে অনেকে মারা গেছিলো, ঠিক আছে, খাবারের অভাবে জলের অভাবে অনেকে হচ্ছে যে মারা গেছিলো। তাহলে হচ্ছে যে যখন দেখলো যে এখান দিল্লির থেকে হচ্ছে যে দেবগিরি বা দৌলতাবাদে হচ্ছে যে রাজধানী পৌঁছাতে বহু মানুষ মারা যাচ্ছে, তখন হচ্ছে যে মোহাম্মদ বিন তুগলকের মানে হুঁশ ফিরেছিল আর কি, দিয়ে হুঁশ ফিরেছিল। এবার হচ্ছে যে কেউ যখন দেখবে যে একটা খারাপ কাজ করে, ওই খারাপ কাজটাকে ঠিক করার জন্য বা ভুল কাজটাকে ঠিক করার জন্য দেখবে যে আরও প্রচুর ভুল করতে থাকে তাড়াহুড়ো করার জন্য। তাহলে একটা তো খারাপ কাজ করলো কি, দিল্লি থেকে হচ্ছে যে দেবগিরি বা দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করে, সেকেন্ড হচ্ছে যে সব মানুষজনকে স্থানান্তরিত করে। তারপরে যখন দেখলো যে মানুষজন হচ্ছে রাস্তায় মারা যাচ্ছে, মানুষজন হচ্ছে তার প্রতি ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, তখন কি করলো, আবার যারা যতজন মানুষ মারা গেছিলো সেটা তো গেলই, যারা হচ্ছে যে দৌলতাবাদে পৌঁছেছিল, মোহাম্মদ বিন তুগলক করলো, সিদ্ধান্ত নিল যে না, দৌলতাবাদে করবো না, আবার পুনরায় হচ্ছে যে দিল্লিতেই রাজধানী স্থানান্তরিত করব। ঠিক আছে, এটা যদি ভাবো, এটা তখনকার আমলে, মানে আজ থেকে 1327, তো আজ থেকে কত 700 বছর আগে আর কি। তখন কি এখন হুম যদি মানুষকে নিয়ে যাওয়া হয়, তাতেও মানুষ কত হবে, তাই তো, মারা যাবে, মানুষ বিরক্তি প্রকাশ করবে। তখনকার দিনে এই জিনিসটা করেছিল। তাহলে এই জন্য হচ্ছে যে তার ওই যে দিল্লির থেকে দৌলতাবাদ যে রাজধানীর স্থানান্তর, সেটা হচ্ছে যে ব্যর্থ হয়ে যায়। বোঝা গেছে? হুম সে যদি শুধুমাত্র দিল্লির থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করতো, তাহলে হচ্ছে যে এত প্রবলেম দেখা যেত না। মানুষজনকে যখন, সাধারণ মানুষকে যখন হচ্ছে দৌলতাবাদে নিয়ে গেছে, তখন হচ্ছে যে প্রবলেমটা দেখা দিয়েছিল। বোঝা গেছে? হুম হুম তাহলে এইখানে কোশ্চেন আসছে এটা, যে দিল্লি থেকে দৌলতাবাদে হচ্ছে রাজধানী স্থানান্তরিত কে করেছিলেন। সেকেন্ড অন্যরকমভাবে আসতে পারে, যে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত কে করেছিলেন। ঠিক আছে, তাহলে যাই আসুক একই উত্তর, যে মোহাম্মদ বিন তুগলক। বোঝা গেছে? দ্বিতীয় প্রজেক্ট, ঠিক আছে, রাজধানী স্থানান্তরিত হয়ে গেল, প্রথমটা হচ্ছে যে তার ব্যর্থ হলো। দ্বিতীয় হচ্ছে যে টোকেন কারেন্সি। টোকেন কারেন্সি হচ্ছে যে তখনকার দিনে যা কারেন্সি ছিল তাতে হয় সোনা বা রূপো, ঠিক আছে, বা হচ্ছে যে কপারের ইলতুতমিশ করেছিল, ঠিক আছে, এই সবগুলো হচ্ছে যে মুদ্রা চালু ছিল। মোহাম্মদ বিন তুগলক বলল যে সোনারূপা মুদ্রা বাদ দিয়ে আর কি, যে তামা আর ব্রোঞ্জের হচ্ছে যে টোকেন কারেন্সি বা টোকেন মুদ্রা হচ্ছে যে চালু করব। ঠিক আছে, যেরকম আমরা 2016 সালে দেখেছি। বোঝা গেছে? তো এখানে কি হয়েছিল, যে যত সোনা রূপার মুদ্রা ছিল সেইগুলোকে হচ্ছে যে বললো কি না, তামা আর
ব্রোঞ্জের মুদ্রা দিয়ে হচ্ছে যে ওটা চালু করব। তাহলে মোহাম্মদ বিন তুগলক কী করলো, যে সোনা রূপা বাদ দিয়ে হচ্ছে যে তামা ব্রোঞ্জ চালু করলো। এইবারে কি করলো, মানুষজন এই তামা আর ব্রোঞ্জের মুদ্রা হচ্ছে যে মানুষজন নিজের বাড়িতে বানাতে শুরু করে দিল। বোঝা গেছে? হুম, হুম, তাহলে সুলতান কি করছে, সে তার নিজের টেক্সাল থেকে হচ্ছে যে তামা আর ব্রোঞ্জ বানাচ্ছে, এদিকে মানুষজনও হচ্ছে যে তামা আর ব্রোঞ্জ বানাতে শুরু করলো। ঠিক আছে? হুম, তাহলে কোনটা হচ্ছে যে সুলতানের আর কোনটা হচ্ছে যে সাধারণ মানুষ বানিয়েছে, এটার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। পরবর্তীকালে না, সুলতান ঘোষণা করলো যে এই যে ইয়েটা কি বলে যে এত জাল হয়ে যাচ্ছে, যে তামার ইয়ের মুদ্রা কি বলে ব্রোঞ্জের মুদ্রা এই জাল হয়ে যাচ্ছে, তাহলে আবার পুরনো সোনার উপায় ফিরে যাওয়া যাক। হুম, তারপরে কি হলো, যে ঘোষণা তো করে দিল যার কাছে তামা আর ব্রোঞ্জের হচ্ছে যে সুলতানের দেওয়া, মানে সুলতানের দেওয়া বলতে সুলতান যে চালু করেছিল তামা আর ব্রোঞ্জের মুদ্রা, এইগুলো যার কাছে হুম, কাছে আছে সে হচ্ছে যে ফেরত দিয়ে দিক, তার বদলে হচ্ছে যে সে সোনা রূপা নিয়ে যাবে। হুম, বোঝা গেছে? তাহলে মানুষজন কি করলো, যে বাড়িতেই হচ্ছে যে তোমার ওই তামা আর ব্রোঞ্জের যে ইয়েগুলো কয়েনগুলো বানিয়েছিল, ওই কয়েনগুলো হচ্ছে যে হুম, সরকারকে দিয়ে দিল। সরকারের ঘর থেকে মানে ইয়ে মোহাম্মদ বিদ্যুগুলোর ঘর থেকে ও রাজকোষ থেকে হচ্ছে যে সোনা আর রূপোর মুদ্রা হচ্ছে যে সব মানুষ নিয়ে চলে গেল। মানে প্রথমটাই হয়েছিল ভালো রকম একটা আর্থিক হচ্ছে যে ক্ষতি হয়েছিল, প্রথম যে প্রজেক্টটা এত মানুষজনকে হুম, নিয়ে যাওয়া। সেকেন্ড প্রজেক্টটা সেম জিনিস, এখানে হচ্ছে যে আর্থিক হচ্ছে যে প্রচুর ক্ষতি হলো আর কি। তাহলে কি হলো, এই যে নকল হচ্ছে যে তামা ব্রোঞ্জ, এগুলো তো পুরো মানে তামা আর ব্রোঞ্জ হচ্ছে যে পুরো সম্পূর্ণ পরিমাণে ছিল না, উপরে হয়তো তামার কোটিং ব্রোঞ্জের কোটিং এরকম হুম, দেওয়া ছিল, সেইগুলো হচ্ছে যে পুরো ইয়েতে কি বলে যে রাজকোষে ভর্তি হয়ে গেল, আর রাজকোষের সোনা আর রূপার যে মুদ্রা ছিল সেগুলো খালি হয়ে গেল। মানুষ, হুম, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে 2 নম্বর হুম, প্রজেক্ট তার ব্যর্থ। মানে কীরকম শুরু করেছিল, চেয়েছিল যে সোনা রূপার থেকে আর মানে যে সোনা রূপার উপর যে ডিপেন্ডেন্ট বা নির্ভরশীলতা সেটা হচ্ছে যে কমিয়ে দেওয়া, হুম, আর হচ্ছে যে তামা আর ব্রোঞ্জকে হচ্ছে যে চালু করা। কিন্তু হুম, ভাবনাটা ঠিক ছিল, হচ্ছে যে ইমপ্লিমেন্টেশনটা ভুল এটা ছিল। হয়নি। যদি হুম, হচ্ছে যে কোনো একটা মোহর বা হচ্ছে যে একটা ছাপ যদি ওগুলোর উপর দিয়ে দিত, যেটা হচ্ছে যে আমাদের হুম, যেরকম টাকায় বা কয়েনে যেরকম থাকে, যে এই হুম, জিনিসগুলো দেখে আমরা অরিজিনাল বুঝতে পারি, তাই তো? সেরকম যদি হুম, সুলতান কিছু একটা দিয়ে দিত, তাহলে হচ্ছে যে হুম, ওটা দেখে অরিজিনাল কি নকল ওটা বোঝা যেত। কিন্তু ওটা যেহেতু দেয়নি, তার জন্য হচ্ছে যে যেখানে হুম, যা সবাই, মানুষের যা ছিল আর কি, তামা হুম, ব্রোঞ্জের যা কিছু জিনিসপত্র ছিল সেগুলো হচ্ছে যে যখন এই সুলতান উপায়, ঘোষণা হুম, করলো যে হচ্ছে যে সোনার উপর নিয়ে যাওয়া আর কি, আর ওই তামার হুম, ব্রোঞ্জের ইয়েগুলো দিয়ে সবগুলো হচ্ছে যে মানুষ হুম, রাতারাতি হচ্ছে যে নিজের বাড়িতেই ওই কি বলে যেরকম কামাররা ইয়ে করে তৈরি আর কি, করে, সেরকম হচ্ছে যে হুম, কামারশালা খুলে তারা ওরকম তামা ব্রোঞ্জ যা ছিল সবগুলো হচ্ছে যে মুদ্রায়, কয়েন তৈরি করে নিল, হুম, দিয়ে রাজার কাছে মানে রাজকোষে গিয়ে দিয়ে দিল। হুম, বোঝা গেছে? হুম, তাহলে প্ল্যানটা ঠিক হুম, ছিল, ইমপ্লিমেন্টেশনটা ভুল ছিল। মানে ঠিক প্ল্যানটা আছে, ঠিক ছিল বলতে জিনিসটা ঠিক ছিল, কিন্তু যেটা হচ্ছে যে মোহর বা ওই ছাপ কিছু লাগানো ওটা দরকার ছিল। হুম, তারপর হচ্ছে যে দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি। দোয়াব কাকে বলা হয়েছিল? দোয়াব কি বলেছিলাম, দোয়াব যে তো আগে নদীর, দুটো নদীর হচ্ছে যে মধ্যবর্তী মধু, উর্বর যে অংশটাকে, বদ্বীপের, ঠিক আছে, ওটাকে হচ্ছে হুম, দোয়াব। মানে এইসব জায়গায় হচ্ছে যে চাষবাস খুব ভালো হয়। ঠিক আছে, প্রতি হুম, বছর হচ্ছে যে বন্যার সময় পলি এসে জমে, তাতে হচ্ছে যে চাষবাস ভালো হয়। তাহলে কি হচ্ছে, দোয়াব অঞ্চলে চাষবাস ভালো হয় অন্য জায়গার তুলনায়, তার জন্য হচ্ছে যে দোয়াব হুম, অঞ্চলের কর বৃদ্ধি করলো, মানে হচ্ছে যে হুম, ট্যাক্স। ঠিক আছে, হুম, তাহলে জমির উপরে হচ্ছে যে ট্যাক্স বৃদ্ধি করলো, কি করলো না, উর্বর দোয়াব অঞ্চলে রাজস্ব 10 গুণ বাড়ানোর নির্দেশ।
যা ছিল তার হচ্ছে যে 10 গুণ বাড়িয়ে দিল দোয়াব অঞ্চলে। দোয়াব অঞ্চলে হচ্ছে যে খুব ভালো রকম হচ্ছে চাষবাস হয়। এবারে লাখটা ভাবো, সেই বছরে হচ্ছে যে খরা দেখা যায়, খর- ঠিক আছে, বৃষ্টি টিষ্টি হয়নি, তাহলে চাষবাস হয়নি। এবারে চাষ যেহেতু হুম, যখনই হয়নি তখন হচ্ছে যে মানুষজন কর দেবে কি করে, তার জন্য হচ্ছে যে কৃষকরা কর দিতে না পেরে কৃষিকাজ ছেড়ে দেয়। হুম, বোঝা গেছে? হুম, তারপরে এই মোহাম্মদ বিন তুগলকে এইটা ভালো করে মনে রাখবে, দেওয়ান ই কোহি, ঠিক আছে, দেওয়ান ই হুম, কোহি বলে হচ্ছে যে কি হচ্ছে না, একটা হচ্ছে যে এগ্রিকালচার মানে চাষের উন্নতির জন্য হচ্ছে, কৃষির উন্নতির জন্য এটা একটা বিভাগ, নতুন বিভাগ খুলেছিল। আমরা আগেও পড়েছি, হুম, দেওয়ানি আর্জ বলে একটা পড়েছিলাম, তাই তো, যেটা হচ্ছে যে সৈন্যবাহিনী নিয়ে, হুম, দেওয়ান ই আর্জ, ঠিক আছে, সামরিক বাহিনী। সৈন্যবাহিনী নিয়ে একটা নতুন বিভাগ খোলা হয়েছিল। এরকম আমরা এই সুলতানি যুগে অনেক পাবো এরকম, দেওয়ানি আর্জ, দেওয়ানি কোহি, ঠিক আছে। হুম, তারপরে হচ্ছে দেওয়ানি বন্দরগাঁও বলে একটা কিছু একটা পাবো আর কি, ওটা হচ্ছে যে দাস দাস বিভাগ খোলা হয়েছিল, ঠিক আছে। হুম, তাহলে এখানে হচ্ছে যে কি কি জানতে হবে, শুধুমাত্র দেওয়ানি কোহিটা জানতে হবে, ঠিক আছে। আর হচ্ছে হুম, যে এই টোকেন কারেন্সি শুরু কে করেছিল, সেটা হচ্ছে যে মোহাম্মদ বিন তুগলক। হুম, বোঝা গেছে? হুম, এখানে সালগুলো একটু দেখে নেবে। 1327 যেমন হচ্ছে যে রাজধানী বদল করেছিল, 26 তার আগের বছর মানে দোয়াব অঞ্চলের কর বৃদ্ধিটা করেছিল 26 1326, 27 হচ্ছে যে রাজধানী স্থানান্তরিত করেছিল, আর 29 হচ্ছে যে টোকেন কারেন্সি শুরু করেছিল। মানে এইটাই 3-4 বছরে হচ্ছে যে এতদিনের যা ইয়ে ছিল সব হচ্ছে যে চলে গেল, রাজকোষ পুরো শূন্যর দিকে হুম, চলে গেল, ফাঁকা। ঠিক আছে। হুম, তারপরে 4 নম্বর যেটা ব্যর্থ হচ্ছে সেটা হচ্ছে যে সেনাবাহিনী নিয়ে হচ্ছে যে যেগুলো পাহাড়ি এলাকা সেই সব জায়গায় হচ্ছে যে রাজ্য বিস্তার করা, ঠিক আছে। হুম, কারাচিল বা কাংড়া অভিযান হিমাচল প্রদেশের হচ্ছে যে জায়গা ছিল আর কি, হিমাচলের হুম, পাহাড়ি অঞ্চলে বিশাল সেনাবাহিনী পাঠান, ঠিক আছে। হুম, অচেনা ভৌগোলিক অবস্থান, ভয়াবহ ঠান্ডা ও বরফে টিকতে না পেরে সেনাবাহিনী ধ্বংস হয়ে যায়। জিয়াউদ্দিন বারানির মতে মাত্র 10 জন হচ্ছে যে সৈন্য জীবিত ফিরেছিল, ঠিক আছে। হুম, দেখো সব জায়গার হচ্ছে যে রণকৌশল আলাদা আলাদা। কেউ যদি মরুভূমি জায়গায় লড়াই করতে যায়, সেখানে হচ্ছে যে ভূপ্রকৃতি একরকম, সেখানে হচ্ছে যে মানুষ মানুষ কি বলে তোমার প্রাণ বাঁচানোর জন্য একরকমভাবে লড়াই করবে, ঠিক হুম, আছে। এবারে সমতলে লড়াইটা তুলনামূলকভাবে সোজা, হুম, তাই তো, এটা যে কেউ এ করতে হুম, পারবে। আর হচ্ছে যে পাহাড়ি এলাকা, এইগুলো হচ্ছে যে লড়াই করা কঠিন। এটা হুম, মানে এটা গর্ব করার মতো, আমাদের হচ্ছে যে সেনাবাহিনী পাহাড়ি এলাকায় হুম, লড়াই করার জন্য বিশ্বের হচ্ছে যে 1 নম্বরে, ঠিক আছে। অন্য হুম, দিক থেকে হয়তো ইয়ে থাকতে পারে, কিন্তু পাহাড়ি এলাকায় হচ্ছে যে 1 নম্বরে। পাহাড়ি এলাকায় হচ্ছে যে যেগুলো হচ্ছে যে তোমার গোর্খা বাহিনী আছে, ঠিক হুম, আছে, তারা হচ্ছে যে তাদের সাথে কেউ পারে না, ঠিক আছে। হুম, গোর্খা বাহিনী হচ্ছে যে রিক্রুটমেন্ট করার জন্য, গোর্খাদেরকে নিয়ে যাওয়ার জন্য এখনও পর্যন্ত রিক্রুটমেন্ট হয়, মানে ইংল্যান্ড এদেরকে নিয়ে যায় আর কি, যাতে পাহাড়ি হুম, এলাকায় হচ্ছে লড়াই ইয়ে করতে পারে, লড়াই করতে ঠিকঠাক পারে। করে করতে পারে, হুম, ঠিক আছে। গলবান ভ্যালি যে ঘটনাটা ঘটেছিল, সেখানে হচ্ছে যে আমাদের গোর্খার সাথে ইয়ে করেছিল চাইনিজ যে হুম, ইয়ে ছিল, সৈন্যরা হুম, ছিল, কিন্তু ওখানে হচ্ছে যে ওরা পেরে ওঠেনি, ঠিক আছে। আমাদের হুম, সম্ভবত 15-20 জনের আশপাশে সৈন্য ইয়ে হয়েছিল, শহীদ হয়েছিল। ওরা তো নাম্বারেই বলেনি, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যেটা জানা গেছে সেটা হচ্ছে প্রায় 50-এর উপরে হচ্ছে যে ওরা মারা গেছিল, ঠিক আছে। হুম, হুম, এইগুলো হচ্ছে যে মানে এইটাও ওই কারাজিল বা কাংড়া অভিযান, সেটা হচ্ছে যে 1328, মানে ওই 3-4 বছরে হচ্ছে যে পুরো শেষ হয়ে যায়। হুম, তারপরে হচ্ছে যে আর নতুন করে কোনো কিছু প্রজেক্ট ইয়ে করেনি, বাদবাকি এমনি ইয়ে চলছিল। দিয়ে হচ্ছে যে মানুষজন হচ্ছে তার প্রতি বিরক্ত হয়ে গেছিলো। একবার হচ্ছে যে কি বলে রাজধানী চেঞ্জ হচ্ছে একবার যাও, একবার হচ্ছে যে টাকা পয়সা চেঞ্জ হচ্ছে যাও, এই করে হচ্ছে যে মানুষজন হুম, তার প্রতি হচ্ছে যে বিরক্ত হয়ে গেছিলো,
দিয়ে তার মৃত্যু হয়েছিল 1321। এইখানে হচ্ছে যে বাদাউনি আর এলফিনস্টোন এর হচ্ছে যে উক্তি কী করেছিল, মানে এটা বলা হয় হচ্ছে যে রাজা তার প্রজার হাত থেকে আর প্রজা তার রাজার হাত থেকে অবশেষে রাজার মুক্তি হাত। পেল। ঠিক আছে, মানে রাজা হচ্ছে যে প্রজার হাত থেকে মুক্তি পেল, কারণ হচ্ছে প্রজারা হচ্ছে যে বিক্ষোভ, মানে বিক্ষুব্ধ ছিল আর কি, চারদিকে হচ্ছে বিক্ষোভ হুম করতো। ঠিক আছে, তার হুম জন্য হচ্ছে রাজা, যখন রাজার মৃত্যু হয় সে প্রজাদের হাত থেকে রক্ষা পেল। আর প্রজারা কেন রক্ষা পেল, রাজার এই উদ্ভট হচ্ছে যে নতুন নতুন আইডিয়া, সিদ্ধান্ত। ঠিক আছে, হুম এইসবের থেকে হচ্ছে যে প্রজারাও মুক্তি পেল। হুম বোঝা গেছে? এই মোহাম্মদ বিন হুম তুগলকের হচ্ছে যে এত বড় কাহিনী। এত কিছু হলে পাগল তো হয়েই যায়। হ্যাঁ, এত কিছু ঘটলে সে তো পাগল হয়েই যায়। হ্যাঁ, সেটাই হচ্ছে যে ব্যাপার। ঠিক আছে, তারপরে ছিল ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, এ ছিল কি চাচাতো ভাই আর কি, মানে কাকার মোহাম্মদ ছেলে বিন আর কি। তুগলকের। ঠিক আছে, হুম তো হচ্ছে যে ফিরোজ শাহ ক্ষমতায় বসেন। এ হচ্ছে যে সাম্রাজ্য বিস্তার নয়, বরং জনগণের কল্যাণ। কারণ তার আগে হচ্ছে যে জনগণের হচ্ছে যে সর্বনাশ করে দিয়ে গেছে মোহাম্মদ বিন তুগলক, তাহলে হচ্ছে যে ফিরোজ শাহ তুগলক এসেছিল জনগণের কল্যাণের জন্য। পূর্ববর্তী শাসকদের চাপিয়ে দেওয়া 28টি নিষ্ঠুর কর, মানে যেগুলো হচ্ছে যে মানুষজনের হচ্ছে যে দৈনন্দিন জীবন যাপন হচ্ছে যে বাধা সৃষ্টি করে, সেই সব করগুলো হচ্ছে যে তুলে নিয়েছিল। ঠিক আছে, কিন্তু কিছু কিছু কর ছিল, যেমন হচ্ছে যে খরাজ বলে, এই করটা তো আগেও আমরা দেখেছি। ঠিক আছে, আলাউদ্দিন খিলজির সময়ই দেখেছিলাম, খরাজ বলে কৃষি জমির উপর কর, 1/10 জাকাত। ঠিক আছে, মুসলিমদের হচ্ছে যে ধর্মীয় দান, এটা হচ্ছে জাকাত, এইসব করগুলো ছিল। আর জিজিয়া কর হচ্ছে যে, জিজিয়া কর হচ্ছে যে হিন্দুদের উপরে চালু করা হতো, কিন্তু পরবর্তীকালে কি হয়েছিল না ব্রাহ্মণদের উপরেও লাগু করা হয়েছিল আর কি, যেটা হচ্ছে যে ফিরোজ শাহ তুগলক লাগু করেছিল। বোঝা গেছে? হুম তারপরে দেখো দারুল সাফা, এগুলো কিছু কিছু করেছিল ফিরোজ শাহ তুগলক, যেটা বলছিলাম যে অনেকগুলো শুনবে। দারুল সাফা হচ্ছে যে বিনামূল্যে চিকিৎসার জন্য হাসপাতাল, ওষুধ